কমরেড সভাপতি, আমাকে এই সভায় যুবশক্তির প্রতিষ্ঠা বার্ষিকীর এই সভায় আমন্ত্রণ জানানোর জন্য আমি টিওয়াইফাই রাজ্য নেতৃত্বকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে একটি বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছে এবং আমি সেই বিষয় সম্পর্কেই বলব। দীর্ঘত্ব ধরে বলব না, ফলে আতঙ্কের কারণ নেই। প্রথমত কাজের প্রশ্ন। ইতিমধ্যে এখানকার নেতৃত্বের আলোচনায়, বিশেষ করে বিমল বন্দ্যোপাধ্যায়ের আলোচনায় কর্মসংস্থানের প্রশ্ন এসেছে। আসলে কর্মসংস্থানের প্রশ্নটা শুধু যুবদের কাজ পাওয়ার প্রশ্ন না, এটা দেশের অর্থনীতিতে ফোকাল পয়েন্ট, আসল না। কারণ কর্মসংস্থান কি হচ্ছে শুধু আমার দেশে, গোটা দুনিয়া যে কোনো অর্থনীতি, তার উপরে নির্ভর করে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে কিনা, তার উপরে নির্ভর করে মানুষের চাহিদা বাড়ছে কিনা, সুতরাং তার উপরে নির্ভর করে উৎপাদন এবং পরিষেবা বাড়ছে কিনা। অর্থাৎ অর্থনীতি গৌরবে না দাঁড়িয়ে থাকবে, সেটা নির্ভর করে কর্মসংস্থানের গতি কি। এবং আমাদের দেশে আজকের অর্থনীতিতে ভয়ঙ্কর বেকারি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিমল অনেকটা আপনাদের কাছে বলেছে। আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে দু একটি কথা আপনাদের নজরে আনার জন্য বলছি। পশ্চিমবাংলায় কাজের কি সংকট, এসব আপনারা জানেন, পুনরাবৃত্তি করে লাভ নেই। আমি শুধু আপনাদের নজর করতে বলবো দু একটি তথ্য। এক নম্বর হচ্ছে যে যাদেরকে আমরা অর্থনৈতিক পরিভাষায় বলি ইউথ আনএমপ্লয়মেন্ট, তরুণ প্রজন্মের বেকারি, ধরে নেওয়া হয় 15 থেকে 29 এই বয়স সীমার মধ্যে কারা কাজ করছেন, কারা কাজ করছেন না। এটা খুব লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যত বেকার এই বয়স সীমা 15 থেকে 29, তার 63% উচ্চ মাধ্যমিক পাশ করা অথবা তার থেকেও বেশি পড়াশোনা করা। এবং আমাদের রাজ্যে মোট বেকার যা আছে তার 61% হায়ার সেকেন্ডারি পাশ করা অথবা তার থেকে বেশি পড়াশোনা করা। এটা একটি গবেষণা, তার ফলাফল আমি পড়লাম এনএসএস এবং পিএফএলএস এর গবেষণা থেকে। আপনারা শুনেছেন যে জ্যোতি বসুর নামে এখানে একটি গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে যা রিসার্চার তারা গবেষণা করে তথ্য বের করেছে। আচ্ছা, তথ্যটা আমি দিলাম কেন? তার মানে সোজা কথা হচ্ছে যে কম নিচু মানের কাজ করছে, ম্যানুয়াল লেবারের কাজ করছে, মজুরি কম পাচ্ছে এবং অনিবার্যভাবে তারাই সবচেয়ে বেশি যারা পরিযায়ী শ্রমিক হচ্ছে। আমি আরেকটা তথ্য আপনাদের দিচ্ছি, তথ্য শুনতে কেন কি ভালো লাগে না, কিন্তু তথ্য কথা বলে যে আমাদের রাজ্যে কারা পড়াশোনা করছে, কারা পড়াশোনা
এমএ পিএইচডি, পড়াশোনা করেও বেকার, শিডিউল কাস্ট। শিডিউল ট্রাইবদের 33% হায়ার সেকেন্ডারি বা তার থেকে বেশি পড়াশোনা করেও বেকার। সাধারণভাবে যারা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী বা ওবিসি, তাদের 76% হায়ার সেকেন্ডারি যারা বেকার, 76% হায়ার সেকেন্ডারি বা তার বেশি পড়াশোনা করেও বেকার। এবং ওবিসি মুসলিম যারা পশ্চাৎপদ মুসলিম, তাদের মধ্যে প্রায় 50% তারা হায়ার সেকেন্ডারি বা তার বেশি পড়াশোনা করে বেকার। অর্থাৎ এর একটা সামাজিক চরিত্র আছে। আমরা সবাই বেকার বলে রাস্তায় নেমে পড়া করি আমরা, কিন্তু আমরা সবাই বেকার না। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কাজ এবং শিক্ষার ক্ষেত্রে সমাজের দিকটার দিক থেকে পিছিয়ে পড়া এবং সামাজিক জনবিন্যাসে পিছিয়ে পড়া মানুষ, তারা ক্রমশ কাজ থেকে ছিটকে যাচ্ছে, শিক্ষা থেকে ছিটকে যাচ্ছে। আর তাছাড়া এটা পরিষ্কার যে পড়াশোনা করে লাভ নেই। এবং পড়াশোনা করে যখন লাভই হচ্ছে না, তখন পড়াশোনার অঙ্গন থেকে বিশেষ করে যারা গরিব মানুষ তারা সরে যাচ্ছে। তার উপর আমাদের রাজ্যের শিক্ষার এই হাল। আমি তার বিশদ ব্যাখ্যায় যাচ্ছি। মুদ্রা কথা যেটা দাঁড়ালো, এই তথ্যগুলো এই জন্য দিলাম, অনেক পরিশ্রম করে বামপন্থী সরকারের আমলে পশ্চিমবাংলায় প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষকে শিক্ষার অঙ্গনে নিয়ে আসা হচ্ছিল, কাজের অঙ্গনে নিয়ে আসা হয়েছিল। সেটা আবার পিছনে চলে যাচ্ছে। ব্যাখ্যা না করেই আমি আপনাদের বলছি যে ধরুন আমাদের গ্রামের ক্ষেত্রে যে কর্মসংস্থান, আমরা গ্রাম বললে সঙ্গে সঙ্গে একসাথে কাজের কথা বলব, মানে আর কোনো কাজ নেই। যদি বা কোনো কাজ থেকে থাকে একটা বন্ধ আছে, 1 আগস্ট থেকে চালু হওয়ার কথা, কিচ্ছু চালু হবে, যাই হোক সেটা রেখা। কেন রেখা? কারণ কৃষি মারাত্মক সংখ্যক কৃষিতে কোনো কাজ নেই, তাই রেখা। যিনি পড়াশোনা করেছেন তিনিও রেখা, যিনি পড়াশোনা করেননি তিনিও রেখা, যিনি যুবক তিনিও রেখা, যার বয়স বেশি তিনিও রেখা। কৃষির সংকট এত গভীর। ক্ষেত মজুরের কোনো কাজ নেই, কাকে ক্ষেত মজুর বলবো সেটাই ঠিক নেই। বছরে 53 দিন ঘরে কাজ করে ক্ষেত মজুর, বাকি দিচ্ছে তো প্রাইভেট সেক্টর। ফলে সে হয় ভ্যান চালাচ্ছে, নয় শহরে গঞ্জে এসে দোকানদারের কাছে কাজ করছে, আর নয় ট্রেনে চেপে পরিযায়ী শ্রমিক হয়ে অন্যত্র চলে যাচ্ছে। এবং পরিযায়ী শ্রমিক গ্রাম থেকে সবচেয়ে বেশি যায়। অনেকে বলে এবং খবরের কাগজে লেগে, বড় বড় খবরের কাগজে, যে শহর এলাকায় কাজ আছে। এই 2-4 দিন আগে আমাদের কাগজে, বহুল প্রচারিত কাগজে উত্তর সম্পাদকীয় বেড়েছে, লেখা হয়েছে যে কাজ আছে, বাঙালি কাজ করতে জানে না। কাজ আছে মানে নিয়মিত চরিত্রের যে কাজ, রেগুলার বেজে, সেটা উঠে গেছে। 50% বেশি কাজে কোনো জব সিকিউরিটি নেই। অর্থাৎ কোনো লেখাপড়া নেই, কোনো চুক্তি ভিত্তিক নেই যে আমি এতদিন কাজ করব। এমনকি সরকারি চাকরি নেই। তৃণমূল সরকার আসার পর যারা সরকারি চাকরি পেয়েছে, সিভিক ভলান্টিয়ার না, যারা নবান্নে কাজ করে, এটা সব ঠিকা ক্যাজুয়াল চুক্তি ভিত্তিক, কেউ স্থায়ী কর্মচারী না। গোটা রাজ্যে মজুরির হার কোথায় রেখেছে? আপনারা যারা যুব আন্দোলন করেন আপনাদের জেনে রাখা ভালো, মজুরির হার কোথায় রেখেছে? ভয়ঙ্কর জায়গায় রেখেছে প্রকৃত মজুরির হার। একজন কারখানায় কাজ করে যত টাকা পাওয়ার কথা সাধারণভাবে তারা 8 টাকা পাচ্ছে। এবং এখন যদি গোটা দেশের তালিকা দেখেন, তাহলে ট্র্যাডিশনালি যে ব্যাকওয়ার্ড স্টেটগুলো ছিল মজুরির ক্ষেত্রে, কম মজুরি পাওয়া যেত, তাদের থেকেও অনেক নিচে পশ্চিমবাংলা। আর কাজ পাওয়া মানে সার্ভিস সেক্টর, পরিষেবা। শিল্প নেই, উৎপাদন তো বন্ধ। কি কৃষিতে উৎপাদন স্রোত, কি শিল্পে উৎপাদন স্রোত কেন বন্ধ? তাহলে কাজ যেটুকু হচ্ছে কোথায় হচ্ছে? পরিষেবা ক্ষেত্রে। পরিষেবা ক্ষেত্রের যে কাজ, কর্মসংস্থান,
রাজনীতিবিদরা দেখে বলেন প্রিকারিয়াস এমপ্লয়মেন্ট, ছদ্মবেশী, ছদ্ম বেকারত্বের কথা বলছি। এটা প্রায় প্রায় তারা না পান ঠিক করে মজুরি, না আছে কাজের সুরক্ষা, না ছাঁটাই করে দিলে কোথাও যেতে পারবেন, না কোনো শ্রম আইনে নিরাপত্তা পাবেন। ফলে এইখান থেকেও পশ্চিমবাংলা শহর থেকেও আউট মাইগ্রেশন, বাইরে চলে যাওয়া, সেটা ক্রমশ বাড়ছে। আমি শুধু ছোট ছোট তথ্যই আপনাদের দিচ্ছি, বিশদ ব্যাখ্যা করছি না। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আরেকটা কাঠামো তৈরি হয়েছে, যে কাঠামো নতুন, যে কাঠামো গোটা ভারতবর্ষে আপনি পাবেন না। আগে কখনো আমরা দেখিও নি, অর্থনীতির বইতে লেখাই নেই এই কাঠামোর কথা, যে এখানে কর্মসংস্থান, তার সঙ্গে দুর্নীতি এবং সিন্ডিকেটের একটা কাঠামো আছে। অনেকের উপার্জন হয় এই সিন্ডিকেট করবে, কি করবে? সংসার চালাবে। প্রমোটারি, রিয়ালিটি, নির্মাণ ক্ষেত্র, এই যে আমরা এখনই গালাগালি করি, বালি চোর, কয়লা চোর, গরু চোর, মানে সব কিছু চোর। এর যে ভাগ বাঁচা হয়, চুরি করতে গেলে লোক লাগে, সেই লোক যেখানে কয়লা চুরি করতে গেলে বিরাট ঝুঁকি এর ব্যাপার আছে, বিরাট ঝুঁকি। যে ঝুঁকি নেয় তার হাতে পয়সা যায় না, সে গরিব ঘরের ছেলে, সামান্য কিছু টাকা তোলে, সে যায়, কখনো পড়ে। যারা একটা এই উঠবেন বলে গালাগালি করে, তাদের একটা বড় অংশের সামনে তো কোনো কাজ নেই। কাজের একমাত্র উপায় হচ্ছে দুর্নীতির সাথে, গুন্ডামির সাথে, সিন্ডিকেটের সাথে যুক্ত থাকা, একটা নতুন অর্থনৈতিক স্ট্রাকচার কাঠামো। বলে এখানে কাজের লড়াই পশ্চিমবাংলা গণতান্ত্রিক লড়াইয়ের কেন্দ্র, ডেমোক্রেটিক মুভমেন্টের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কাজের লড়াই, অর্থনৈতিক প্রশ্ন ঘটে। কাজের লড়াইকে লড়বেন, একসাথে লড়বেন, একসাথে লড়াই আছে। বাস্তবতাটা স্বীকার করা ভালো, ভেঙে গেছে। প্রথমত পরিচিতি সত্তা, নামের বিভাজন বেশ কিছুদিন আগে চালু হয়েছে, তার সাথে এখন যুক্ত হয়েছে ধর্মীয় বিভাজন। আমি কোনোটার বিষয় ব্যাখ্যা যাচ্ছি, আদিবাসীদের মধ্যে ভাগ করছে, গোটা আদিবাসী সমাজ তার মধ্যে আলাদা 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 ভাগ করছে। তফসিলি জাতি তাদের মধ্যে আলাদা আলাদা ভাগ করছে। রাজবংশী উত্তরবঙ্গে তাদের মধ্যে আলাদা ভাগ করছে, কে হিন্দুরা করছে, কে মুসলমানরা করছে। যারা বঙ্গভাষী, বাংলায় কথা বলি আমরা, তাদের মধ্যে ভাগ করছে। একটা ধর্মীয় বিভাজন আছে, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি। আর এখন দেখতে পাচ্ছেন যে অন্য রাজ্যে বাংলাভাষী মানুষের উপর অন্তত 7-8টা রাজ্যে আক্রমণ চলছে। আমার শুধু বলার কথা এই, ওই হিন্দু দিল্লিতে থাকে, ও ভালো কি খারাপ, মানে দিল্লির ভূগোল বলা যাবে না। দিল্লির কোনো বড় লোক এলাকা থেকে কোনো বাঙালিকে গ্রেপ্তার করে নিয়ে যায়নি। গুরগাঁওয়ের কোনো বড় লোক এলাকা থেকে কোনো বাঙালিকে নিয়ে যায়নি। নিয়ার সাহেব থেকে নিয়ে যান, চিত্তরঞ্জন পাঠ থেকে না করে নিয়েছে কলোনি, নিয়েছে বস্তি, নিয়েছে শ্রমজীবী মানুষের আশ্রয়স্থল। ফলে এখানে একটা শ্রেণীর ব্যাপার আছে, শুধু ভাষা ব্যাপার ভাগ করছে। এই যে বিভাজন, এর একটা হত্যা কাঠামো এবং অভিনবত্ব বা নতুন বিপ্লব হলো এই, যে এটা একটা মতাদর্শের কাঠামোর মধ্যে ঘটছে। এ কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আগে পরিচিতি সত্তা ভিত্তিক রাজনীতি আমরা দেখেছি, উত্তরবঙ্গে দেখেছি, রাজ্যের উপহারে দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি। এখন যেটা ঘটছে তার সঙ্গে আগের গুলো বলা চলবে। এখন ঘটছে হিন্দুত্বের বড় মতাদর্শের যুক্তি, এবং আমাদের সেটা করতেই হবে যে হিন্দুত্বের মতাদর্শ আমাদের দেশের উল্লেখযোগ্য মানুষকে তার মগজ গ্রাস করেছে, তার আবির্ভাব
প্রতিষ্ঠা করতে সে সক্ষম হয়েছে। হিন্দুত্ব একটা আইডিয়ালজি, একটা মতাদর্শ। এই শুধু পলিটিক্যাল ক্যাম্পেন, এই শুধু বিজেপি নির্বাচনে জেতা হারার প্রশ্ন না, তেমন একটা মতাদর্শ যা 100 বছর আগে তৈরি হয়েছে ভারতবর্ষের। আমি তার ইতিহাস করতে যাচ্ছি না, কিন্তু 100 বছর আগে যখন হিন্দুত্বের মতাদর্শ তৈরি হয়, তখনই যারা তার প্রবক্তা সাভারকার, তারপরে আরএসএস এর নেতারা, তারা এই কথা পরিষ্কার বলেছিলেন, এটা হিন্দু ধর্মের সংস্কার নয়। এই নয় যে হিন্দু ধর্মের সংস্কার, এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট, রাজনৈতিক প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য, দেশ ভাগের অনেক আগে থেকে এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করা। এখন আমাদের দেশের অধিকাংশ মানুষের এবং আমাদের এও স্বীকার করতে হবে যে একটা উল্লেখযোগ্য অংশের মানুষ হিন্দুত্ব এবং হিন্দু ধর্ম এর মধ্যে তেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন না। মনে করছি ভালোই, ও আমার ধর্মের কথাই বলছি, মজা হচ্ছে। হিন্দুত্বের মতাদর্শ যদি কাউকে আক্রমণ করে থাকে, প্রথম নিশানা করে থাকে, তাহলে হিন্দু ধর্মকে সে নিশানা করেছে। হিন্দু ধর্ম বৈচিত্র্য, আমরা সকলে জানি কোথায় কোথায় 33 কোটি দেবতা, তার 1000 রকম উপযোগ, দক্ষিণে এক, উত্তরে এক, পূর্বে এক, পশ্চিমে এক, বহু হাজার বছর ধরে আমার দেশে কেউ বেদ মানেন, কেউ বেদ মানেন না। হিন্দু ধর্মে হিন্দু ধর্মের কোন একক ধর্মগ্রন্থ নেই, এটা কোনো বিধিবদ্ধ ধর্ম না, কোনো বই নেই যে উল্টে আপনি বলতে পারবেন কিনা এখন কি করতে হবে। খুব কাছাকাছি ইদানিং প্রচারিত হচ্ছে গীতা, শ্রীমদ ভগবত গীতা। গীতাকে বলা হয় নাইস রিডিং ফর এ টেক্সট, পাঠের জন্য দারুণ যুক্তি, প্রতিযুক্তি। কিন্তু গীতা মহাভারতের প্রকৃত অংশ। গীতায় যে কথা বলা আছে সেটা বর্ণাশ্রমের ধর্মের কথা। কৃষ্ণ অর্জুনকে কি বললেন? অর্জুন মারতে চায় না, ভাই স্বজন এদেরকে মারতে চায় না, যুদ্ধ হলে বললে কৃষ্ণ কি বুদ্ধি দিলেন? যে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, স্বজনের মৃত্যু হলো কিনা সেটা ভাবা ক্ষত্রিয়ের ধর্ম না। অর্থাৎ বর্ণাশ্রমকে আরো মজবুত করবার জন্য গীতার যুক্তি বিন্যাস সাজানো হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, গীতায় যে কথা বলা আছে, আমাদের কৃষিভিত্তিক ভারতবর্ষের গ্রামের মানুষ, শহরের মানুষ সেই দর্শন বিশ্বাস করে সাধারণ। ওরা কি চাইছে? আরএসএস এবং তার শাখা সংগঠনগুলো এই সাধু সন্তদের হাজির করেছে কেন? একক সত্তা হিন্দু ধর্ম গঠন করতে, তাকে সংজ্ঞাবদ্ধ করতে। যেমন রাম, বেশি বলবো না, একটা করে উদাহরণ। যেমন ধরুন রাম, রাম তো বলো ভাই, ঠিক আছে, আমার কাছে রাম রামায়ণের মহাকাব্যের চরিত্র, কিন্তু রাম দেশের অধিকাংশ মানুষের কাছে দেবতা। বেশ, কোন আপত্তি নেই, কোনদিন আপত্তি ছিল। এখন রাম কি গড অ্যামং অল গডস, এমন দেবতা যে সকল দেবতার উপরে। তার জন্য কেন্দ্রের সরকার মন্দির তৈরি করে, রামনামই হয়, গোটা দেশে ওই দেবতাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। অথবা শিব, কোন আপত্তি নেই, শিবকে দেবতা মানে দেবে। উত্তর ভারতের একটা ধর্মীয় স্লোগানই ছিল হর হর মহাদেব, তো বাংলায় ছিল
কেন্দ্রীয় সরকারের সিলেবাসের বই, সেখানে বিকৃতি ঘটানো হচ্ছে, মঙ্গলবারের বিকৃতি ঘটানো হচ্ছে। গোটা ভারতের ইতিহাসকে আপনার সামনে উপস্থিত করা হচ্ছে হিন্দু বনাম মুসলমানের সংঘর্ষ হিসেবে। এবং কত শত বই, ছোট বই, পুস্তিকা ওরা ছড়িয়ে দিয়েছে। ওরা ছড়িয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে। ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইউটিউব হতে পারে। আমি অনেক উদাহরণ দিয়ে দেবো। এমনকি বলিউডের ছবির মাধ্যমে, বম্বে থেকে কিন্তু ছবিগুলোর মাধ্যমে যে ভারতের ইতিহাস, এই যে চাওয়া বলে ছবিটা, একটা উদাহরণ, চাওয়া বলে একটা ছবি, সেখানে দেখানো যে শিবাজির পুত্র সম্ভাজি কিরম অত্যাচার করেছে আরব ইতিহাসটা বলে না, যাই হোক নির্মিত ইতিহাস ভালো করে শুনুন। 136 মিনিটের ফিল্ম, তার 43 মিনিট 1 দৃশ্য হচ্ছে সামাজিক উপর অত্যাচার হচ্ছে, ভয়ঙ্কর তার জিনিস, তার ব্যাকগ্রাউন্ড স্কোর সব দেখলে আপনার ভয় পেতে লাগবে। এবং একে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গাও বর্তমানকেও বিকৃত করছে। কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস, একটি বোমা আসতে চলেছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের আগে বিবেক অগ্নিহোত্রী ছুটি মানাচ্ছেন। বেঙ্গল 1946 দেশভাগের আগে বাংলার ছবি। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ওরা ইতিহাসের ভাষ্যটাকে বদল করছে। এমনকি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ন্যারেটিভ তা বদলে দিচ্ছে, এবং বদলে দিচ্ছে আনপ্রফেশনাল যারা ইতিহাস লিখতে জানে তারা শিখতে। আমি ইচ্ছে করে ইতিহাস লিখতে পারি না উইদাউট মাই ট্রেনিং। অত্যন্ত রিভারাস কঠোর একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়, তবে একটা লোক পুরোনো পাথর থেকে বোঝে, তার কার্বন পরীক্ষা করে বোঝে এটা কত হাজার বছর আগে। বলে দিলেই হবে না যে আর্য সভ্যতা সবচেয়ে পুরোনো, হরপ্পা থেকে পুরোনো। এত শখ করেও হিন্দুত্ব নানা মানতে পারবেন না যদি না এই যে তথাকথিত হিন্দু জাতি সে তৈরি করছে তার একটা অভিন্ন শত্রু, কমন এনিমিকে সে খাড়া করতে পারে। এবং সেই কমন এনিমিকে হতে হবে অত্যন্ত শত্রু। দেশের বাইরে পাকিস্তান হলে, চায়না হলে হবে না। দুনিয়া জুড়ে অতি দক্ষিণ পন্থা, আপনারা জানেন দুনিয়া জুড়ে ইউরোপে একটার পর একটা অতি দক্ষিণপন্থী শক্তি, জনসমর্থন বাড়ছে, সংসদে সদস্য সংখ্যা বাড়ছে, সরকার হয়ে যাচ্ছে। ইতালিতে, রোমানিয়ায়, আমেরিকাতে, নরওয়েতে, সুইজারল্যান্ডে, সুইডেনে, ফিনল্যান্ডে সরকার তৈরি হয়ে কান ঘেঁষে বেরিয়েছে ফ্রান্স, জার্মানি দুলছে। নির্বাচন এমন হয়েছে যাতে অতি দক্ষিণপন্থী শক্তি যত আসন পেয়েছে তার উপর নির্ভর করবে সরকার কারা হবে। এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকে বোঝা যাচ্ছিল, এখন তো দেখাই যাচ্ছে যে তার সমস্ত নীতি, কি বাণিজ্য নীতি, কি সামরিক নীতি, সেটা অতি দক্ষিণপন্থী। দেখুন, পুঁজিবাদী সমাজে দক্ষিণ পন্থায় স্বাভাবিক রাজনীতি, তার আধিপত্যই থাকার কথা। কিন্তু এই দক্ষিণ পন্থা সেই পুরনো দক্ষিণ পন্থা না, কনজারভেটিভ বা রক্ষণশীল দল না, লিবারেল ডেমোক্রেসি না, সোশ্যাল ডেমোক্র্যাট না, এরা ফার রাইট, আল্ট্রা রাইট, দক্ষিণপন্থী যেন দক্ষিণ। এদের অভিন্ন বৈশিষ্ট্য কি? বর্ণবৈষম্য, জাতি বিদ্বেষ, ইসলামোফোবিয়া। মোদ্দা কথা, দেশের মধ্যে একটি অভ্যন্তরীণ শত্রু খাড়া করা, যে তোমার সমস্ত চালানোর জন্য ভাই হচ্ছে এরা। ভারতবর্ষে এরকম অভ্যন্তরীণ শত্রু খাড়া হতে পারে মুসলমান, কারণ ভারতবর্ষ প্রচুর মুসলমান বাস করে। বস্তুত ইন্দোনেশিয়ার পরে ভারতের সবচেয়ে বেশি মুসলমান বাস করে। বলা হচ্ছে যে ভাষা আলাদা, যদিও ভাষা আলাদা, ভাষা কর্ণাটকের মুসলমান, কর্ণাটক, মুর্শিদাবাদের মুসলমান, বাংলা বলেন, আবার আমাদের কলকাতার পুরনো মুসলমানরা হিন্দু বলেন। ভাষা
তথ্য কি বলে জনসংখ্যা জনগণনা তো হয়নি 2011 পর, কিন্তু নানা রকম সমীক্ষা সরকারি সমীক্ষা তা থেকে কি বেরোচ্ছে যে ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার যে সমস্ত ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি কমেছে সেটা হল ইসলাম, মুসলমান। তাদের জনসংখ্যা বৃদ্ধির হার হিন্দুদের হার, খ্রিস্টানদের হার প্রায় সমান, শিখদের একটু বেশি। কিন্তু আপনি রাতে শুনছেন ঘৃণা ছাড়া এই যে কায়ের কথা আমরা আলোচনা করলাম, এত মুহূর্তে চোখ সরে যাবে তখন বলা হবে যে অনুপ্রবেশকারী মুসলমানরা তোমার কাজ নিয়েছে। সেটা বাংলায় বলবে শুধু না, সেটা কুটনায় বলছে, নর্ডায় বলছে, দিল্লিতে বলছে, উত্তরপ্রদেশে বলছে। এই যে বাংলা ভাষী শ্রমজীবীদের টার্গেট করেছে, বলবার সময় কি বলছে? বলছে এটা তোমার কাজ, মুসলমানরা বাইরে থেকে এসে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে অপরাধ করবার জন্য আরো বেশি দাগিয়ে দেওয়ার জন্য বাংলাদেশি বলা হচ্ছে। এই অপরাধের মধ্যে কিন্তু দরিদ্র আমাদের দেশের বর্ণাশ্রম প্রথা এখনো জারি আছে, কমে এসেছে। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর গত 11 বছরের সংখ্যক পরিবার দলিত বিরোধী কার্যক্রমকে চূড়ান্ত জায়গায় তুলে নিয়ে গেছে। মজা হচ্ছে, এগুলো আপনারা খবরের কাগজে পড়ে দেখা করছে। কোন দলিত ঘোড়ার পিঠে চড়েছিল বলে মেরে ফেলা হলো, কে মাথায় কুকুর করে বিয়ে করতে গেছিল, দলিতদের কুকুর করা বাড়ল, মেরে ফেলা হলো। কোন বাচ্চা প্রাঙ্গণের শিক্ষকের কলসির জল শুয়ে ফেলেছিল, জলে ছায়া শুনেছিল, তাতে তাকে মেরে ফেলা হলো। অবিরত ঘটনা ঘটছে, অবিরত। আমার একই সঙ্গে দেখবে এই দলিত সমাজ হিন্দুত্বের যে বড় বৃত্ত তার মধ্যে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। একে আমার ডাল ভরা নাম দেওয়া হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক ইঞ্জিনিয়ারিং। আসলে এই দলিতদের না পেয়ে সংখ্যায় বেশি, ফলে এদের না পেয়ে তথাকথিত হিন্দু জাতির শক্তি বৃদ্ধি হবে না। একইভাবে আদিবাসীদের ক্ষেত্রেও তাই করা হচ্ছে। আদিবাসী সমাজকে বিভক্ত করা হচ্ছে একদিকে, আরেকদিকে তাদের যে নিজস্ব সংস্কৃতি সম্ভবত আরো অনেকে আছে, বৃন্দা আছে, আমার থেকে অনেক ভালো জানি। একদিকে আদিবাসী সমাজের যে নিজস্ব সংস্কৃতি, তাদের যে ধর্মাচার আজকে না হাজার হাজার বছর বস্তুত বেড়েও আগে তাদের যে নিজেদের মধ্যে কমিউনিটির বন্ধন, তার যে সমাজ বন্ধন, সেটাকে নষ্ট করা হচ্ছে। আর অন্যদিকে এই আদিবাসী সমাজকে হিন্দুত্বের গর্ভে টেনে নেওয়া হচ্ছে, হিন্দুত্বের গহ্বরে টেনে নেওয়া হচ্ছে। না স্কুল বানাচ্ছে, হাটে খুব RSS হাটে খুব আমাদের থেকে বেশি খাটে। কোথাও স্কুল বানাচ্ছে, কোথাও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে তাদের মধ্যে কাজ করছে। মোদ্দা কথা নিয়ে বলতে চাই না যে বিভাজনের যে পুরনো ফর্মুলাগুলো আমরা দেখেছি তা হয়তো বহাল আছে, কিন্তু তার একটা তাত্ত্বিক আদর্শগত মতাদর্শগত কাঠামো তৈরি হয়েছে যা নতুন, সেটা হিন্দুত্বের মতাদর্শ। আমরা যদি সেই দৃষ্টিভঙ্গি থেকে সরে গিয়ে এটা ওটা ভাবি, আমাদের লাভ নেই। এবং এর আধিপত্য যে আছে একটা বড় প্রমাণ হচ্ছে যে জগন্নাথ মন্দির দীঘায়, আচ্ছা দীঘায় কেন জগন্নাথ মন্দির, তারা একটা বড় কারণ হচ্ছে নিতে এরা চোর, এরা মন্দিরতেও চুরি করবে, আসল কারণ হচ্ছে হিন্দুত্বের মতাদর্শের সামনে আমি লড়তে পারবো না। এটা বুঝে তৃণমূল আত্মসমর্পণ করেছে। সে বুঝেছে যে বাংলায় হিন্দুত্বের মতাদর্শ অনেক দূর শিকার ছড়িয়েছে, তার তো নিজের কোনো মতাদর্শ নেই। কমিউনিস্ট বিদ্বেষ ছাড়া তৃণমূলের কোনো মতাদর্শ নেই এবং একটা দুর্নীতির কাঠামোর উপর দাঁড়ানোর ফল কতক্ষণ লড়তে পারবে না, এইসব কিছু পারবে না। ফলে সে একটা বন্ধুত্বের কাছে মাথা ধরাচ্ছে।
দৃষ্টি আকর্ষণ করে এই গোটা কথা আলোচনাটাকে প্রসঙ্গে নেয়। দেখুন, সাম্প্রদায়িকতার যে বিভাজনটা ভারতবর্ষের নতুন না, তাই ভারত ইতিহাসে সাম্প্রদায়িক সংঘর্ষের প্রচুর ইতিহাস আছে, ঘটনা আছে, নৈতিক আছে। বিশেষ করে দেশভাগ, সাম্প্রদায়িকতার কারণেই দেশভাগ হয়েছে, সেই যন্ত্রণার ক্ষত আছে। আমরা যারা বাংলায় থাকি আমাদের মধ্যে আছে, যারা পাঞ্জাবে থাকে তাদের মধ্যে আছে। কলকাতা দাঙ্গার ঘটনা, নোয়াখালী দাঙ্গার ঘটনা, হাজার হাজার মানুষের প্রাণ গেছে ঘটনা, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড়ে ছাড়া হয়ে এদিকে এসেছে, এদিকের লোক ওদিকে গেছে ঘটনা। দেশ বা 47 সালের সাম্প্রদায়িকতা 2025-এর সাম্প্রদায়িকতাকে নিয়ে ফেলবেন না, এটা সেই সাম্প্রদায়িকতা না। আজকের সাম্প্রদায়িকতার দুটো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা আমাদের কাজে লাগবে কথা। কি সেই দুটো বৈশিষ্ট্য? যাকে ছিল এক, আমাদের দেশে যারা সবচেয়ে বড় পুঁজির মালিক, বৃহৎ আমরা সাধারণত বলি কর্পোরেট, একেবারে বড় পুঁজির মালিক। খেয়াল করে দেখবে তাদের যে লাভ হচ্ছে বটে, মুনাফা বাড়ছে বটে, খেয়াল করে দেখবে যে তাদের মানে যারা একেবারে একচেটিয়া, তাদের মধ্যে 5টা-6টা গোষ্ঠী, তারা সমস্ত অর্থনীতির নিয়ন্ত্রণ কবজা করছে। মনোপলি, বিভিন্ন মনোপলিস। আমি আপনারা অনেক উদাহরণ জানেন, সম্পদের কেন্দ্রীভবন ভারতে কিভাবে হচ্ছে। 1% লোকের হাতে 40% সম্পদ বসে আছে। আমি বলতে যাচ্ছি, আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি। মাত্র 6টা ব্যবসায়িক করছে, আম্বানি, আদানি, টাটা, আদিত্য বিড়লা এবং ভারতীয় টেলিকম ইত্যাদি। 5টা, এই 5টা কর্পোরেট গোষ্ঠী দেশে যত উৎপাদন হচ্ছে তার 20% মালিক। এইরকম সম্পদের কেন্দ্রীভবন কখনো হয়নি। কি করে হচ্ছে? কারণ রাষ্ট্রের নীতিতে হচ্ছে, কারণ সরকার তার হাতে সব তুলে দিচ্ছে। প্রাকৃতিক সম্পদ, জল, জঙ্গল, জমি, খনি সব সাথে তুলে দিচ্ছে। ইতিমধ্যেই তৈরি হওয়া রাষ্ট্রায়ত্ত সম্পদ, বন্দর, বিমানবন্দর, টেলিকম, পেট্রোলিয়াম সব। তবে তারা খুব মজায় আছে। এই যে এতক্ষণ আমরা কর্মহীনতা নিয়ে আলোচনা করলাম, আরো করা যেতে পারে। এই যে মজুরি কমে আসছে, পশ্চিমবঙ্গের টিকে থাকা, এখনো যুগ যুগ করে টিকে থাকা শিল্পাঞ্চল, চিত্তরঞ্জন থেকে দুর্গাপুর, অসংখ্য কারখানা, কি অবস্থা দাঁড়িয়েছে মজুরি? 270 টাকা হাজিরা। হাজিরা এলে পাবে না, এলে না পাবে। কোনোদিন ভাবা যায় ক্রমাগত লাগছে। তা গোটা ভারতবর্ষের ছবি। অথচ এই কর্পোরেট গোষ্ঠী 1947 সালের পর থেকে এখন মুনাফার সর্বোচ্চ হারে বিরাজ করছে। তাহলে সরকার সাহায্য করছে, তাই করছে, তাহলে এরা খুশি। এই হিন্দুত্বের শক্তি সরকার চালালে এরা খুশি। এদের মধ্যে রাস্তা, এটাকে আমরা বলছি কর্পোরেট কমিউনাল নেক্সাস। কর্পোরেট সাম্প্রদায়িক শক্তির আমরা যা আগে বলছিল, এটা হচ্ছে সাম্প্রদায়িকতার একটা নতুন চরিত্র, দ্বিতীয় চরিত্র। আজকের সাম্প্রদায়িকতা একটু বলেছে সাম্প্রদায়িক শক্তি, সেই শক্তি সরকার চালাচ্ছে এবং তাকে ক্রমশ সংসদ
যা আগে কখনো আমরা দেখিনি। একে আমরা বলবো নয়া সীমান্ত প্রবণতা। আর সমস্ত চরিত্র লক্ষ্য ফুটে উঠছে। আচ্ছা, কেন নয়া? কেন ফ্যাসিবাদী বলছি না? কারণ 1920-30-এর দশকে ইউরোপের যে ফ্যাসিবাদ, তাকে বিরোধী ফ্যাসিবাদ বলা হয়, জার্মানি তাদের উত্থানের সাথে অনেক মিল আছে, অমিল আছে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা কিনছে এই আমাদের দেশের নয়া ফ্যাসিবাদের চরিত্র লক্ষণ সম্বলিত শক্তি। এখনো পর্যন্ত গণতন্ত্র আছে, আচরণ নাকি সামনে সব বলতে পারছে। সেই জন্য বলছি নয়া মিল আছে, অমিল। এরা নানাভাবে ফ্যাসিবাদের নতুন নতুন কৌশল দিয়েছে। তো এই কথা গণতান্ত্রিক আন্দোলনকে, যুব আন্দোলনকে বিশেষ করে যাদের 5 বছর তাদের করতে হবে, মাত্র 5 বছর, মাত্র 5 বছর। সোজা কথা হচ্ছে ইফ নট হল্টেড, যদি আমরা আটকাতে না পারি তাহলে আর যাকে নয়া ফ্যাসিবাদ বলছি 5 বছর বাদে বলতে হবে ফ্যাসিবাদ, পূর্ণাঙ্গ ফ্যাসিবাদ। মানে এখনই বলছি না যে মোদী সরকার একটা নয়া ফ্যাসিস্ট সরকার, এখনই বলছি না যে বিজেপি একটা নয়া ফ্যাসিস্ট দল, কিন্তু তার সমস্ত চরিত্র লক্ষণগুলো ফুটে উঠছে। প্রতিরোধ না করতে পারি। আমি যদি মনে করি যে কবে এরা ফ্যাসিবাদ হবে, আম কবে পাকা হবে, কবে হেলমেটে নামানো, তাহলে সে আমরা খাবার জন্য হেলমেটে নামানো যাবে না, ওই ঢিল আমার মাথায় আছে। সুতরাং আজ যখন আমরা কাজের দাবি দিচ্ছি, ইকোনমিক্স অর্থনৈতিক দাবি গুরুত্বপূর্ণ দাবি, শুধু অর্থনৈতিক দাবি দিয়ে লড়াই করে আজকে কোনো দাবি আদায় করা যাবে যদি না এর সঙ্গে মতাদর্শগত লড়াই করতে পারি, এর সঙ্গে আমরা সাংস্কৃতিক লড়াই করতে পারি। সাংস্কৃতিক মানে দোকান বাজার, সমস্ত মিডিয়া, খবরের কাগজ, বাণিজ্যিক টেলিভিশন, ইউটিউব, সামাজিক মাধ্যম, সমস্ত কিছুর মধ্যে পেনিট্রেট করেছে। একই কারণে করেছে, কারণ এসবের মালিক কর্পোরেট টাকা ঢালছে। তাহলে আপনাকে পাল্টা সাংস্কৃতিক মঞ্চ গড়ে তুলতে হবে, রাস্তাঘাটের আন্দোলন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সামাজিক কাজ। যদি হিন্দুত্বকে আটকাতে এটা ফ্যাসিস্ট মানসিকতার লোক, এরা সমাজের সর্বত্র আছে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেখানেও আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন না সেখানেও আছে। হাজার স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে দিয়ে এরা কাজ করছে। এরা স্কুল চালাচ্ছে, আমাদের রাজ্যে মতো স্কুল চালাচ্ছে। করে আমাদের সরকার, রাজ্যের সরকার দেখছে। আমাদের নিজেদের সরকার ঘোষিত 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আর RSS এর চালু হওয়া প্রায় 1,000 স্কুল লক্ষ্য করে পশ্চিমবাংলায় চালু হয়ে যাবে। মধ্যশিক্ষা পর্ষদ CBSE সিলেবাস এগুলো পড়ায়, শুধু তার সাথে খানিকটা হিন্দুত্বের এক্সট্রা খরচ মিশিয়ে মাথাটায় পিস ঝেড়ে দেয়, যাতে বাইরে এসে সে গোটা দুনিয়াকে হিন্দুত্বের এই সেই সময় যখন আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন ফ্রন্টে কাজ করি। আপনারা ইউরো ফ্রন্টে করেন, আমরা অন্য কোনো ফ্রন্টে করি। কোনো ফ্রন্টে করার ইচ্ছা থাকলে তখন নেবে না, বয়স চালাচ্ছে। আমাদের শুধু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে চলবে না, শুধু রাজনৈতিক কর্মী হলে চলবে না। এই সেই সময় যখন আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে হবে, সামাজিক কর্মীদের পরিণত হতে হবে। সমাজে এরকম কোনো জায়গা থাকবে না যেখানে আমরা থাকবো না। কিভাবে থাকবো, কোন রূপে থাকবো, কোন অবয়বে থাকবো, কোন চেহারা থাকবো, তা নির্ভর করে কোথায় আসি, তার চারপাশ কিরকম, সেখানে কারা থাকে, জনবিন্যাস তার সর্ব, এটাই আমার শেষ কথা।
বাইকটা কি হলো? আচ্ছা কমরেড, আজকের এই আলোচনা সবার কাছে সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে কাজের দাবি নিয়ে আমাদের এখন মিছিল সংগঠিত হবে। এই সামনের গেট থেকে কমরেডরা সকলে ওখানে